স্বাগত নিউজ 24 সংবাদে। সাথে আছি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রেমিটেন্স প্রবাহ বাড়লেও বাংলাদেশিদের জন্য সংকুচিত হয়ে আসছে বৈদেশিক শ্রমবাজার। করোনার মধ্যে সরকারি হিসেবেই গেল এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত দেশে ফিরতে বাধ্য হয়েছেন 2 লক্ষ শ্রমিক। ছুটি কাটাতে এসে আটকা পড়েছেন অনেকেই, আবার নতুন করে বিদেশে যেতে পারেননি অন্তত 3 লাখ শ্রমিক। আর তাই বিকল্প বাজার খোঁজার পাশাপাশি আটকে পড়াদের কর্মস্থলে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টার পরামর্শ বিশেষজ্ঞদের। লাকমিনা জেসমিন সোমার রিপোর্টে বিস্তারিত। বৈশ্বিক করোনা দুর্যোগের প্রভাবে মধ্যপ্রাচ্য সহ বাংলাদেশের বড় বড় শ্রমবাজারগুলোতে চাকরি হারাতে থাকেন বাংলাদেশিরা। শুরু হয় অভিবাসী কর্মীদের দেশে ফেরার ঢল। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হিসাবে 1 এপ্রিল থেকে 24 অক্টোবর পর্যন্ত গেল 7 মাসে দেশে ফিরেছেন 2,25,582 জন অভিবাসী কর্মী। এর মধ্যে পুরুষ কর্মী 2 লাখ এবং নারী কর্মী 25,000। বিশেষজ্ঞদের মতে রেমিটেন্স প্রবাহ বাড়লেও সংকুচিত হচ্ছে বৈদেশিক শ্রমবাজার, যেটি দেশের অর্থনীতির জন্য ভয়ঙ্কর হুমকি। এই মানুষগুলো যারা ওখানে আছেন তারা চলে আসবেন বিধায় অনেকে পাঠিয়ে দিচ্ছেন, আর অন্যদিকে যে রিক্রুটিং এজেন্সিরা কোনো ভিসা প্রসেস করতে পারছে না বলে ওই বাজারে ঠেকে যাওয়া টাকাগুলো রেমিটেন্স হিসেবে আসছে। আসলে রেমিটেন্সে কিন্তু একটা বড় বিপদের আশঙ্কা আমাদের রয়েছে। যারা ছুটিতে এসেছেন তারা আটকা পড়েছেন, আরেকটু আমাদের কাছে প্রক্রিয়াধীন যারা ছিলেন তারা আটকা পড়েছেন। এই দুটি জায়গায় যদি আমরা সেই কর্মী থেকে না পাঠাতে পারি, অবভিয়াসলি সেই মার্কেটটিতে সংকুচিত হবে। সবচেয়ে বেশি শ্রমিক ফিরেছেন সৌদি আরব থেকে প্রায় 61,000। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে 60,000, কাতার থেকে 23,000, ওমান থেকে 13,000, মালদ্বীপ থেকে 12,000, মালয়েশিয়া থেকে 10,000 সহ অন্তত 30টি দেশ থেকে ফিরেছেন বাংলাদেশি কর্মীরা। বিকল্প শ্রমবাজার খোঁজার পাশাপাশি দেশে আটকে পড়াদের কর্মস্থলে ফেরানোর উপর বেশি গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেই সাথে শ্রম কূটনীতির উপর জোর দিচ্ছেন তারা। একটা হলো আমাদের শ্রমবাজার, আর একটা হলো আমাদের পোশাক খাত। এই দুই ক্ষেত্রে আমাদের জনমত দল নির্বিশেষে সরকার, বিরোধী দল, অন্যান্য রাজনৈতিক দল এবং সুশীল সমাজ, জনগণ প্রত্যেকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ রয়েছে। কূটনৈতিক ভাবে এটি আমি মনে করি যে আরো বেশি আমাদের প্রক্রিয়া করা উচিত। না হলে এই কর্মী না পাঠাতে পারলে বর্তমানে যেই সংকটে আমরা আছি, আনএমপ্লয়মেন্টের যে প্রবলেমটি আছে সেটি হবে, সোশ্যাল ইমব্যালেন্সটি হবে। গত বছর বাংলাদেশ থেকে কাজ নিয়ে বিদেশে গেছে 7 লক্ষ শ্রমিক, আর এবছর মে পর্যন্ত সেই সংখ্যা ছিল মাত্র 1,81,000। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। দেশের বাইরে থেকে শ্রমিক আসার পরও বেড়েই চলেছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ। ইতিহাসে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে $41 বিলিয়ন ঘর। করোনার সময়েও ইতিবাচক রপ্তানি ও রেকর্ড প্রবাসী রেমিটেন্স রিজার্ভ বাড়াতে ভূমিকা রাখছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, রিজার্ভ নিয়ে খুব বেশি সন্তুষ্ট না হয়ে দেশের বাইরে থেকে ফেরত আসা শ্রমিকদের জন্য কর্মসংস্থান তৈরিতে গুরুত্ব দেওয়া প্রয়োজন। যে 2% যে অনুদান দেওয়ার কারণে যে আমাদের ইনফ্লো শুরু হয়েছে, ওইটা মোটামুটি করোনা ভাইরাসের সময়ও কিন্তু এই ফ্লোটা কিন্তু বজায় আছে। এখনো কিন্তু আমাদের ইম্পোর্টটা ওইভাবে বাড়েনি, ইম্পোর্ট এনসিল পেমেন্ট আমাদের ওইভাবে আসেনি। এই দুটোই কিন্তু এফেক্ট বেশি হচ্ছে। দিন দিন বেড়ে যাওয়ার রিজার্ভ যেটার জন্য কাজে যদি না লাগানো হয়, তবে কিন্তু উদ্বৃত্ত রিজার্ভ তেমন কিছু কিন্তু একেবারে সব দিকে খুব ভালো এটা নয়। তার মানে কর্মসংস্থান হচ্ছে না, তার মানে লোকজন আয়ের উৎস কমে যাচ্ছে। অর্থাৎ যেমনি হোক উৎসাহিত করতে হবে। যারা ফিরে আসছে তাদের কি আবার কি ফেরত পাঠানো সম্ভব হবে? যদি না হয় তাহলে তাদের বিকল্প কর্মসংস্থান কিভাবে হবে? প্রথম কথা, যে বিদেশে পাঠানোর জন্য চেষ্টা করতে হবে। যারা আসছেন তারা তো চেষ্টা করছেন, আর আমাদের বৈদেশিক বাণিজ্য যারা করেন বিভাগ, অর্থাৎ বিদেশি মন্ত্রণালয়ের অধীনে, সেই যারা নাকি আমাদের রাষ্ট্রদূত আছেন, কমার্শিয়াল সেক্রেটারি আছেন, তারা যেন একটু দৌড়ঝাঁপ শুরু করে। 1 লাখ টাকায় দিনে লাভ 1300 টাকা। গ্রাহক বাগিয়ে আনলে আরও 10%। যত গ্রাহক তত লাভ, তারপর লাপাত্তা। এমন হঠকারী বিজ্ঞাপনের আড়ালে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় মানুষ ঠকাচ্ছেন সোপান নামক MLM কোম্পানি।
ব্যাঙের ছাতার মতো রাজধানীতে এমন শতাধিক কোম্পানি এমএলএম ব্যবসার নামে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে শত শত কোটি টাকা। গত 5 বছরে 20টিরও বেশি কোম্পানি ধরা পড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে। 2012 সালে ডেস্টিনি সহ বড় এমএলএম কোম্পানিগুলোকে সরকার আইনের আওতায় আনার পর ধরন পাল্টে যত্রতত্র গজিয়ে ওঠা এসব কোম্পানিগুলো ই-কমার্স বা ই-বিজনেস নামে প্রতারণা করে যাচ্ছে গ্রাহকের সঙ্গে। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। গ্রাহকের লাখ টাকায় দিনে লাভ 1300 টাকা, এরপর আরো গ্রাহক বাগিয়ে আনলে 10% করে লাভ, যত গ্রাহক তত লাভ। কে ছাড়ে এই সুযোগ? হু হু করে 3 মাসেই 1427 গ্রাহক। এই সময় কিছু টাকা লভ্যাংশ দিলেও এক প্রলোভনেই হাতের মুঠোয় প্রায় 15 কোটি টাকা। তা নিয়ে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে লাপাত্তা হতে বসেছিল সোপান নামে এমএলএম কোম্পানিটি। এবং 1 থেকে 3, 3 থেকে 9, 9 থেকে 27 এইভাবে কিন্তু জিনিসটা ছড়াচ্ছিল। তারা অলরেডি 6 কোটি টাকার উপরে কিন্তু আমাদের বিভিন্ন নিরীহ বিনিয়োগকারীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। গ্রাহকের অভিযোগে গত মঙ্গলবার কোম্পানির 3 সদস্যকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় নগদ 60,000 টাকা, মোবাইল, ল্যাপটপ সহ অন্যান্য সরঞ্জামাদি। প্রতিষ্ঠানের নাম দেওয়া ছিল প্রপার্টিজ লিমিটেড। অর্থ সংগ্রহ করার যে সরকারি যে বিধিবিধান কোনো কিছুই নাই। তো এটা প্রতারণা করার উদ্দেশ্য নিয়ে এই ধরনের ঘটনা ঘটেছিল। একইভাবে লাখে 10,000 টাকা লভ্যাংশের টোপে প্রায় 15,000 গ্রাহকের 250 কোটি টাকা হাতিয়ে নিয়েছে গ্লোবাল গেইন নামক এই প্রতিষ্ঠান। ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্যবসার মোড়কে বাড্ডা এলাকায় গোপনে এমন নেটওয়ার্ক মার্কেটিং এমএলএম ব্যবসা করে আসছিল কোম্পানিটি। এই বছরেরই আগস্টে র‍্যাব 3-এর অভিযানে কোম্পানির কর্মকর্তা সহ 8 জনকে গ্রেফতার করা হয়। 1 লাখ টাকা ইনভেস্ট করা হয়, মাসে প্রত্যেক দিন 400 থেকে 500 টাকা প্রফিট দিবে। আমি প্রথমে 16,500 টাকা দিয়েছিলাম তহিদুলের মাধ্যমে, আসল টাকা ওরা নিয়ে আর নেই, উধাও হয়ে গেল। বিভিন্ন সময় দেখা যাচ্ছে ইন্টারেস্ট বেশি দেওয়ার কথা বলে অথবা চাকরি বেশি দেওয়ার কথা বলে এই এমএলএম কোম্পানিগুলো বা প্রতিষ্ঠানগুলো তারা সাধারণ মানুষকে ঠকাচ্ছে। সাধারণ মানুষের সচেতনতা খুবই প্রয়োজন এবং একই সাথে মিডিয়া, ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদেরও আসলে সচেতনতা ক্রিয়েট করা দরকার। 2000 সালের পর প্রথম দেশে এমএলএম ব্যবসা চালু করে ডেস্টিনি সহ বেশ কয়েকটি কোম্পানি। এরপর দেশজুড়ে কয়েক লাখ মানুষের 5,000 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 2012 সালে ডেস্টিনিকে বিচারের আওতায় আনা হয়। এই ব্যবসা নিয়ন্ত্রণে জারি হয় আইন। বর্তমানে দেশে লাইসেন্স বা ব্যবসাটির কোনো অনুমোদন না থাকলেও আড়ালে প্রতারণা চালিয়ে যাচ্ছে 200-র বেশি এমএলএম কোম্পানি, যাদের প্রধান টার্গেট অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, প্রবাসী অথবা টাকা আছে এমন সাধারণ মানুষ। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিভিন্ন দেশের সামরিক বাহিনীর উজি অস্ত্র ব্যবহৃত হচ্ছে বাংলাদেশে। আইনি প্রক্রিয়া আর বিধিনিষেধ থাকার পরও কিভাবে এসব অস্ত্র বাংলাদেশে আসছে? র্যাবের মিডিয়া উইং পরিচালক বলছেন, অত্যাধুনিক এসব অস্ত্রের সার্বিক বিষয়গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি রয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। আলী তালুকদারের প্রতিবেদন। .375 সিঙ্গেল ব্যারেল বন্দুক, রিপিটার সেমি অটো বন্দুক, .22, .25, .32, 7mm এর মতো অত্যাধুনিক অস্ত্র। বৈধভাবে এসব অস্ত্র বিক্রি করতে মেনে চলতে হয় আইনি প্রক্রিয়া। অস্ত্র বিক্রি করতে হলে কয়েক ধাপ অনুসরণ করতে হয়। বাৎসরিক কর, জেলা প্রশাসক, স্থানীয় থানা, এমনকি মন্ত্রণালয় থেকে অনুমতির ছাড়পত্র পেলেই মেলে বৈধ অস্ত্রের লাইসেন্স। গেল 20 আগস্ট মোহাম্মদপুর থেকে অত্যাধুনিক উজি পিস্তল সহ এক মাদক কারবারি আটক হওয়ার পর আলোচনায় আসে উজি অস্ত্র। অস্ত্র ব্যবসায়ীরা বলছেন, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই একজন লাইসেন্সধারী অস্ত্র বহন করতে পারেন। দাবি করেন, বৈধ ব্যবসায়ীদের কাছ থেকে উজি বিক্রি হচ্ছে না। অনেক বিধিনিষেধ এবং অনেকগুলো স্তর পার হয়ে তারপরে একটা বৈধ অস্ত্র প্রকিউর করতে হয়। আমরা কখনো আন্ডারওয়ার্ল্ড বা অবৈধ কোনো ব্যবসায়ীর সাথে আমরা কখনো ব্যবসা করি না, কাজে এটা ঠিক বলতে পারবো না। তবে তারা তাদের নিজস্ব পদ্ধতিতে, নিজস্ব পন্থায় তারা এটা করে। ডিসিকে দেওয়া হয় এক কপি, ডিসি আবার হোমে এক কপি পাঠিয়ে দেওয়া হয়, তারা মনিটর করে। ডিসি অফিসে একজন ম্যাজিস্ট্রেট আছে, ওসি আমসের, উনি এটা তদারক করেন। সিটিএসবিতেও একজন এএসপির নেতৃত্বে অল ওভার বাংলাদেশে এটা যাচ করা হয়। আর আলোচিত অত্যাধুনিক উজি পিস্তল সম্পর্কে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান র্যাব। যে অস্ত্রগুলি আইনি কাঠামোর ভেতর দিয়ে বাইরে থেকে বাংলাদেশে আমদানি করা হয়ে থাকে, এর বাইরে আর কোন ধরনের কোন অস্ত্র বাংলাদেশে আসছে কিনা এই বিষয়টা নিয়ে র্যাব দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। সাম্প্রতিক যোগাযোগের মাধ্যমে যে খবরটি প্রকাশিত হয়েছে, এই বিষয়টি নিয়েও র্যাব তাদের নজরদারি
এবং প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম অব্যাহত রেখেছে। এইসব অস্ত্রের উৎস জানতে মাঠে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। এলাকার দুস্থ মানুষের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সবাই মিলে কাজ করলে দেশের দারিদ্র্য থাকবে না। মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীন মানুষদের জন্য সচিবদের তৈরি করা বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এদিকে কমিউনিটি পুলিশ ডে উপলক্ষে দেওয়া পৃথক এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, দেশের পুলিশ জনতার পুলিশে পরিণত হবে। জানাচ্ছেন শালী জয়। জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের প্রত্যেক গৃহহীন মানুষের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেয় সরকার। সেই উদ্যোগে সামিল হলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও। সরকারের 80 জন সচিব ও সিনিয়র সচিব নিজ নিজ এলাকায় গৃহহীনদের জন্য নির্মাণ করে দিলেন 160টি পাকা বাড়ি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো চাবি হস্তান্তর অনুষ্ঠান। গণভবন থেকে অনুষ্ঠানের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিত্তশালীদের আহ্বান জানান দুস্থ মানুষের কল্যাণে কাজ করতে। শুধু নিজে ভালো থাকবো, নিজে সুন্দর থাকবো, নিজে আরাম আয়েশে থাকবো, আর আমার দেশের মানুষ, আমার এলাকার মানুষ তারা কষ্টে থাকবে, এটা তো মানবতা না, এটা তো হয় না। প্রত্যেকের কাছে আমার এটা অনুরোধ থাকবে যে আপনারা যারা নিজ নিজ স্কুলে পড়াশোনা করেছেন, সব স্কুলগুলো একটু উন্নয়নের জন্য কাজ করেন। আপনি যে গ্রামে জন্মগ্রহণ করেছেন সেই গ্রামে যে কটা মানুষকে পারেন সহযোগিতা করেন। সবাই মিলে সম্মিলিত কাজ করলে পরে তাহলে এদেশে দারিদ্র্য থাকবে না। শেখ হাসিনা বলেন, করোনার কারণে কিছুটা স্থবির হলেও উন্নয়নের লক্ষ্য থেকে সরে যায়নি সরকার। যদিও করোনা ভাইরাসের কারণে হয়তো অনেক কাজ থমকে গেছে, তারপর আপনারা দেখেছেন আমরা কিন্তু বসে নেই। এই করোনা ভাইরাসের মধ্যে আমরা একেবারে গ্রাম পর্যায়ে মানুষের কাছে যেন আর্থিক সহায়তা পৌঁছায়, আমরা সেই চেষ্টাও করে যাচ্ছি। মাত্র 10 টাকায় আমরা চাল দিচ্ছি, যা হয়তো বিনা পয়সায় দিচ্ছি, যেভাবে পারি আমরা সহযোগিতা করে যাচ্ছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগে দেশের প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি যদি একটু কিছু করে যেতে পারি মানুষের জন্য, এটাই আমার জীবনের সার্থকতা। নিউজ 24, ঢাকা। নভেম্বরের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিক উৎপাদনে যাচ্ছে বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট। বিটুমিন প্ল্যান্ট পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলীরা। বলেছেন, এই প্ল্যান্ট উৎপাদনে গেলে বিদেশ থেকে আর বিটুমিন আমদানির প্রয়োজন হবে না বাংলাদেশের, বরং মানসম্মত বিটুমিন বিদেশেও রপ্তানি সম্ভব হবে বলে মত তাদের। কেরানীগঞ্জ থেকে প্লাবন রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন শেখ জালাল। মানসম্মত বিটুমিন উৎপাদনের লক্ষ্যে চলতি বছরের 22শে ফেব্রুয়ারি জমকালো এমন আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট। তারপর কেটে গেছে 8 মাস। আনুষ্ঠানিকভাবে বিটুমিন উৎপাদনের জন্য এখন প্রস্তুত কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে 3 লাখ মেট্রিক টন বিটুমিন উৎপাদনের সক্ষমতা থাকলেও সব মিলিয়ে বছরে 9 লাখ মেট্রিক টন বিটুমিন উৎপাদন করতে চায় বসুন্ধরা। শনিবার কেরানীগঞ্জের এই বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট পরিদর্শনে আসেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলীরা। প্রথমে ছোট্ট প্রেজেন্টেশনের মধ্য দিয়ে বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টের লক্ষ্য, উদ্দেশ্য ও সক্ষমতা তুলে ধরা হয়। আমরা যেটা বাড়তি নিয়ে এসেছি বা নতুন, সেটা হলো 60-70 SBS পলিমার বেস বিটুমিন, যেটা আমাদের দেশে সম্পূর্ণভাবেই নতুন, এর আগে কখনো ব্যবহারও হয়নি এবং এটা ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরাই প্রথম ভূমিকা নিচ্ছি। পরে বেসরকারি খাতের প্রথম এই অত্যাধুনিক বিটুমিন প্ল্যান্ট ঘুরে দেখেন প্রকৌশলীরা। বিটুমিন উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপের পাশাপাশি ঘুরে দেখেন পরীক্ষাগার, মান নিয়ন্ত্রণ কক্ষ এবং বুড়িগঙ্গা নদীর পাড়ে নির্মিত বসুন্ধরার নিজস্ব জেটি এলাকা। পরিদর্শন শেষে পুরো আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের টেকনিক্যাল সার্ভিসেস উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সহকারী অধ্যাপক। যে 3/4 বিটুমিন, এই বিটুমিনটা আসে ইম্পোর্টেড হয়ে। এখন এই ইম্পোর্টেড বিটুমিনের কোয়ালিটি নিয়ে সবসময়ই সন্দেহ আছে, যেটা নিয়ে আমরাও উদ্বিগ্ন। এখানে আমরা যে প্রোডাকশন লাইন, আপনাদের প্রেজেন্টেশনে যে জিনিসটা আমরা দেখলাম, 4 লক্ষ টন বিটুমিন মানে অ্যাটলিস্ট ফার্স্ট ফেজেই তৈরি করা সম্ভব, যেটা বাংলাদেশের ডিমান্ডের সমান। এটা খুব ভালো একটা রপ্তানির উৎস। কারণটা হলো
আমার জানা মতে আশেপাশের কোনো দেশই যেই কোয়ালিটি পলিমার মডিফাইড এবং পারফরমেন্স গ্রেড বিটুমিন তৈরি করার কথা বলা হচ্ছে সেই কোয়ালিটি এবং সেই স্পেসিফিকেশন বিটুমিন তৈরি করে না। দেশের বাইরেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বসুন্ধরা বিটুমিন খুব ভালো হেল্প করবে। দিন দিন চাহিদা বাড়লেও বাংলাদেশের বিটুমিন চাহিদার ৯০%ই আমদানি করতে হয় বিদেশ থেকে। কেরানীগঞ্জের পানগাঁওয়ে এই বিশাল জায়গার উপর গড়ে উঠেছে বসুন্ধরার এই বিশ্বমানের বিটুমিন প্ল্যান্ট। প্রত্যাশা পূরণ করতে পারলে খুব শিগগিরই বিটুমিনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বাংলাদেশ। সেক্ষেত্রে কমবে বিদেশ নির্ভরতা, একই সঙ্গে এই বিটুমিন বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। একই সঙ্গে বাংলাদেশের সড়ক হবে আরও বেশি টেকসই, মানসম্মত। প্লাবন রহমান, নিউজ 24, কেরানীগঞ্জ। টাঙ্গাইলের বাসাইলে সালিশি বৈঠকে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে নিহত মুক্তিযোদ্ধার ছেলের দায়ের করা মামলায় অভিযুক্ত লিটন ও উজ্জ্বলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। কয়েকদিন আগে পুকুরের মাছ নিয়ে মুক্তিযোদ্ধা লতিফ খানের সাথে প্রতিবেশী আবু খান ও তার ছেলে পাভেল এবং পারভেজের কথা কাটাকাটি হয়। মীমাংসার জন্য শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খানের বাড়িতে সালিশি বৈঠক বসে। প্রত্যক্ষদর্শীরা জানান, সালিশির এক পর্যায়ে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষ আবু খান ও তার ছেলেরা মিলে লতিফ খানকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মুক্তিযোদ্ধা লতিফ খানকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জে ট্রিপল মার্ডারের ঘটনায় হত্যার দায় স্বীকার আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে নিহতের ছোট ভাই দিন ইসলাম। শনিবার বিকালে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাকিম আব্দুল নূরের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তারকৃত অপর 3 আসামির 10 দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত আজ রবিবার শুনানির দিন ধার্য করেছেন। এর আগে গতকাল রাতে নিহত আসাদের ছেলের দায়ের করা মামলায় 4 জনকে গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার রাতে কটিয়াদির বনগ্রাম ইউনিয়নের জমসাইড গ্রাম থেকে আসাদ মিয়া, তার স্ত্রী পারভিন আক্তার ও তাদের 8 বছর বয়সী ছেলে লিওনের মাটি চাপা লাশ উদ্ধার করে পুলিশ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ, 71-এর 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মুরাল এবং মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর নামে একটি মঞ্চ তৈরি করতে চায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ইন্দিরা গান্ধীর 37তম মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠিত আলোচনায় একথা জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। সচেতন নাগরিক সমাজ আয়োজিত এই আলোচনা সভায় বক্তারা 71-এর মুক্তিযুদ্ধের সময় ইন্দিরা গান্ধী ও তার সরকারের সমর্থন ও সহযোগিতার কথা স্মরণ করেন। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে আগাম ভোটের জন্য আবেদন করেছিলেন অসংখ্য ভোটার। তবে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে প্রায় 10,000 ব্যালটের হদিশ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এদিকে হোয়াইট হাউসের চাবি পেতে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত 2 দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। শুক্রবার মধ্য পশ্চিমাঞ্চলীয় ব্যালট গ্রাউন্ড স্টেটগুলোতে নির্বাচনী ক্যাম্পেইন করেন তারা। এদিকে ভোটারদের দলে ভিড়াতে প্রেসিডেন্ট ট্রাম্প মিনেসোটায় র্যালি করেন। বাইডেনও ভোট প্রার্থনা করে ক্যাম্পেইন করেন উইসকনসিন ও আওয়াহা স্টেটে। তবে প্রচারণায় করোনা মোকাবেলা, মধ্যপ্রাচ্য, অভিবাসন নীতি সহ নানা ইস্যুতে ট্রাম্প ও বাইডেনকে ভিন্ন ভিন্ন অবস্থানে দেখা যায়। এদিকে 3 নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে প্রায় 9 কোটি ভোটার আগাম ভোট দিয়েছে। তাদের মধ্যে ডাকযোগে পড়েছে প্রায় 5.5 কোটি ভোট। যুক্তরাষ্ট্র থেকে নির্বাচন ঘিরে সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী সুলতানা রহমান।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অর্থনৈতিক উন্নয়নকে ফোকাস করে তার নির্বাচনী প্রচারণাগুলো চালাচ্ছেন। আজ তিনি পেনসিলভেনিয়াতে নির্বাচনী জনসমাবেশ করছেন এবং 3টি র্যালি সেখানে তিনি করবেন। পেনসিলভেনিয়া তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেখানে জো বাইডেন সামান্য ব্যবধানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন, যদিও 2016 সালের নির্বাচনে এখানে 4 পয়েন্টে হিলারি ক্লিন্টনকে পরাজিত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে জো বাইডেন আজ নির্বাচনী প্রচারণায় নামছেন। একই সঙ্গে বারাক ওবামার সঙ্গে তিনি নির্বাচনী সমাবেশ করবেন মিশিগানে। দুজন প্রার্থী শেষ মুহূর্তে আসলে সুইং স্টেটগুলোকে তাদের সব মনোযোগের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন। দুই প্রার্থী চেষ্টা করছেন যে সুইং স্টেটে এখনো যেই সব ভোটাররা সিদ্ধান্ত নেননি তাদের মতটি যেন তার পক্ষে আসে, সেই জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন জো বাইডেন উগ্র বামপন্থী। যদিও জো বাইডেনকে নির্বাচিত করা হয় তাহলে দেশ উগ্র সমাজতান্ত্রিক দেশে পরিণত হবে, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে জো বাইডেন অভিযোগ করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদেশের মানুষকে আসলে সেভাবে গুরুত্ব দেন না, মানুষের জীবনকে তিনি গুরুত্ব দেন না। কারণ করোনা ভাইরাস নিয়ে তিনি যেভাবে করে হেলাফেলা করেছেন, মানুষের জীবনকে অবহেলা করেছেন, তা দিয়ে তিনি বোঝা যায় যে তিনি আসলে এদেশের মানুষকে গুরুত্ব দেন না। নোয়াখালীর বেবুঙ্গঞ্জে নারী অবমাননায় লজ্জিত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলীয় পরিচয়ে কোনো ব্যক্তির রক্ষা কবচ হতে পারে না। শনিবার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে বেগমগঞ্জ পৌর পার্ক ও বাস টার্মিনাল উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি। সাইবার অপরাধ, কিশোর গ্যাং কালচার কোথাও কোথাও মানুষের স্বাভাবিক জীবনে উদ্বেগের কালো ছায়া ফেলেছে। যে কোনো অপরাধের বিরুদ্ধে সরকারের অবস্থান, সে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান অত্যন্ত কঠোর এবং স্পষ্ট। দলীয় পরিচয় কোনো অপরাধীর রক্ষা কবচ হতে পারে না। সরকারের ছত্রছায়ায় ইরফান সেলিমরা বেড়ে উঠেছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্য আয়োজিত মাহমুদুর রহমান মান্নার ওপর হামলার বিচারের দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় দেশে কারোর নিরাপত্তা নেই বলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। করবেন, মিটিং করবেন, ওরা বলবে যত খুশি কথা বল, অসুবিধা নেই। এইরকম প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করবেন, তাও ওরা বলবে ঠিক আছে। কিন্তু যদি মিছিল বার করেন তাহলে নূরের মতো পিটাবে। তাহলে এই যে জোনায়েদ সাকি বক্তৃতা করলো, বামপন্থীদের মতো পিটাবে। এখন মার কি খাবেন? বলেন মার খাবো, মার পাশাপাশি এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা প্রশাসকরা অভিযোগ না শুনলে সরাসরি ডিএমপি কমিশনারকে জানানোর আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার। শনিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং ডে 2020 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এসব কথা বলেন। এর আগে কমিশনার কমিউনিটি পুলিশের কর্মকাণ্ডে অবদানের জন্য মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। আপনি যেন আমাকে ভয় না করেন, পুলিশ যাতে জবাবদিহিতামূলক পুলিশ হয় সেটার জন্য আমাদের যার যেখান থেকে যতটুকু ভূমিকা রাখার সুযোগ আছে আমরা সে ভূমিকাটা রাখি। এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। মুজিববর্ষের মূল মন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র, এই প্রতিপাদ্য সেবায় মান বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ সদস্যরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহী কলেজের সামনে বঙ্গবন্ধু মঞ্চে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে আয়োজনের উদ্বোধন করেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন ও পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরিশালে নিরাপদ নগরী গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো কমিউনিটি পুলিশিং ডে। সকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সাদিকুল আরিফিন ও মেট্রো পুলিশ কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন খান। সাভারের শিল্প এলাকায় সেবার মান আরও গতিশীল করার প্রত্যয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পথচারীদের মাঝে মাস্ক বিতরণ সহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে পৃথক কর্মসূচির আয়োজন করে চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশ। সকালে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে আলোচনা সভার আয়োজন করে মহানগর পুলিশ। দিবসটি উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে পিরোজপুর জেলা পুলিশ লাইন্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা কমিউনিটি পুলিশিং এর কাজকে আরও গতিশীল করে তুলতে জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। নওগাঁয় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিম শেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তারের সভাপতিত্বে আলোচনার সভায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের এমপি ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল। জেলা পুলিশের নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে কমিউনিটি পুলিশিং ডে পালিত হচ্ছে। সকালে জেলা কালেক্টরেট মাঠে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন স্থানীয় সাংসদ শামসুল আলম দুদু। এছাড়া বগুড়া, নেত্রকোনা ও চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন স্থানে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ক্ষুদ্র বিনিয়োগকারীদের সরকার প্রোটেকশন দেবে, এই ধরনের ধারণা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। পুঁজিবাজারে যারা বিনিয়োগ করবে তাদের জেনে শুনে বিনিয়োগ করতে হবে। শনিবার পুঁজিবাজার নিয়ে আয়োজিত এক ওয়েবিনারে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। ওয়েবিনারটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিজম ফোরাম CMJF। সালমান ফজলুর রহমান বলেন, নতুন কমিশনের নেতৃত্বে বড় ধরনের সংস্কার করা হচ্ছে। পুঁজিবাজারকে টেকসইভাবে এগিয়ে নেওয়ার কাজ চলছে। এবারে প্রবাসের সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই কানাডার মানুষের আগ্রহ বাড়ছে। কানাডা ও যুক্তরাষ্ট্র এই দুই দেশের অর্থনীতি একে অপরের ওপর নির্ভরশীলতার কারণ বলে মনে করে তারা। তাই ট্রাম্প বা জো বাইডেন যেই জয়ী হোক না কেন, কানাডার অর্থনীতি ও জীবনযাত্রার ওপর এর প্রভাব থাকবে ব্যাপক। কানাডা থেকে লায়লা নুসরাতের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে পৃথিবীর বৃহৎ ৫,৫২৫ মাইলের সীমানা রয়েছে, যেখানে প্রতিদিন উভয় দেশের মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য আমদানি রপ্তানি হয়। এছাড়াও এই সীমানা পার হয়ে কেউ আসেন বেড়াতে, কেউ আসেন শপিংয়ে, কেউ বা নানান কাজে যাতায়াত করেন। ইমিগ্রেশন নিয়ে অতি কঠোর অবস্থান আছেন এবং এই অবস্থান প্রক্রিয়া চলমান থাকলে সারা বিশ্বের জনগণ যারা রেফিউজি অ্যাসাইলাম করে, বিশেষ করে আমেরিকায় গিয়ে, তারা কানাডাকে বেছে নিবে এবং কানাডার উপর একটি বিরাট চাপ পড়বে। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন প্রত্যাশী অভিবাসী বাঙালি সহ অনেকের আবেদন ঝুলে আছে বছরের পর বছর। আর যারা অবৈধ উপায়ে এসেছেন তাদের অবস্থা আরও শোচনীয়। তার উপর একদিকে করোনা মহামারী, অন্যদিকে নির্বাচনী ডামাডোল। এই পরিস্থিতিতে অভিবাসন প্রত্যাশীরা রয়েছেন গভীর শঙ্কা ও দুশ্চিন্তায়। কানাডায় করোনা ভাইরাস বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বিজয়ী হলে ক্লিন এনার্জি যেমন সোলার পাওয়ার, টারবাইন পাওয়ার, হাইড্রো ইলেকট্রিক, রিনিউয়েবল এনার্জির উপরে বিনিয়োগ করবেন। আর বাইডেন জয়ী হলে মানবিক কারণে মার্কিন অভিবাসন নীতি সহজ করার অঙ্গীকার করেন। এতে কানাডার উপর অভিবাসী প্রত্যাশীদের চাপ কমবে বলে ধারণা করা হচ্ছে। জো বাইডেন যদি ক্ষমতায় যান, ব্যবসা বাণিজ্য, বিশেষ করে কানাডিয়ান অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে এর খারাপ প্রভাব পড়তে পারে, যা তার নির্বাচনী বক্তব্য থেকেই পাওয়া। কিন্তু অভিবাসন ব্যবস্থা উন্নতির দিকে যাবে বলে আমি মনে করি।
বিশেষজ্ঞরা মনে করেন জো বাইডেন ক্ষমতায় এলে অভিবাসন সহজ হলেও কানাডার অর্থনীতির উপর ঝুঁকি বাড়বে। বিভিন্ন পরিসংখ্যান বলছে আন্তর্জাতিক বাণিজ্যে কানাডা আমেরিকার ওপর অনেক বেশি নির্ভরশীল, কারণ ওবামা প্রশাসনের বাধা ও মামলা জটিলতার কারণে কিস্টোন পাইপলাইন বন্ধ ছিল, যা সম্প্রতি ফের চালু হয়েছে। বাইডেন জয়ী হলে এই কিস্টোন পাইপলাইন আবারও বাতিল করে দিতে পারেন, যদিও ট্রাম্প বলেছেন তিনি ক্ষমতায় এলে অধিক তেল উত্তোলন, অধিক পাইপলাইন ও কম রেগুলেশন নিশ্চিত করবেন। আসমাতুলি, নিউজ 24। কোভিড-19 সহ বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে যারা আটকে পড়েছেন বা অবৈধ হয়ে পড়েছেন তাদের বৈধতা দেওয়ার বিষয়ে শীঘ্রই বিবেচনা করবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। শুক্রবারে দেশটির জাতীয় দৈনিক মালয় মেইল প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানায়। দেশটিতে কর্মরত চীনের নাগরিকদের সাথে এক বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, কোভিড-19 কারণে সংশ্লিষ্ট খাতে শ্রমিক সংকট মোকাবেলায় প্রবাসী কর্মীদের অস্থায়ী ভিত্তিতে শর্ত সাপেক্ষে বৈধকরণ পূর্বক নিয়োগ দেওয়া হবে। বিশ্বকাপ ফুটবল আয়োজনকে সামনে রেখে এবং বাংলাদেশিদের কর্মসংস্থানের লক্ষ্যে কাতারে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ টার্কিশ ভার্সন ঘরোয়া স্পাইসি রেস্টুরেন্ট। রাজধানী দোহায় এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, কাতার বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোহাম্মদ ইসমাইল মিয়া এবং আবুল কাশেম সহ আরও অনেকে। এবারে দেশের করোনা পরিস্থিতি। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে আরও 18 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 5,923 জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় আরও 1,320 জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট সংক্রমিত 4,07,684 জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 1,442 জন। তুরস্কের ইজিয়ান সাগরের উপকূলীয় এলাকা ও গ্রিসের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28 জনে। এছাড়া আহত হয়েছে 8 শতাধিকের বেশি মানুষ। শুক্রবার আঘাত হানা ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন জায়গায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। আর ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে এরই মাঝে তুরস্কের পশ্চিম উপকূলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে ক্যাটাগরি 5 মাত্রার ঘূর্ণিঝড় গনি। এরই মাঝে কয়েক লাখ মানুষকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রিসের ভূমিকম্প ও প্রবাসীদের ক্ষয়ক্ষতি নিয়ে গ্রিস থেকে সর্বশেষ খবর জানাচ্ছেন শাহতা ইসলাম। সহ আশপাশের প্রতিবেশী দেশগুলোতে 6.6 মাত্রার ভূমিকম্পে ব্যাপক প্রকম্পিত হয়েছে। গ্রিসের স্থানীয় সময় 1:55 দিকে হঠাৎ করে কেঁপে ওঠে সমগ্র গ্রিস। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গ্রিসের একটি দ্বীপ সামুসের সাগর থেকে 10 কিলোমিটার গভীরে। এই কারণে এই ভূমিকম্পের নামকরণ করা হয়েছে ভূগর্ভস্থ ভূমিকম্প হিসেবে। এছাড়াও ভূমিকম্পের প্রভাব ছিল এজিয়ান সাগরের উপকূলবর্তী এবং গ্রিসের উত্তরাংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এছাড়া সামুস দ্বীপপুঞ্জে একটি গির্জা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। সুখবর হচ্ছে এখানে কোনো প্রবাসীরা হতাহত হয়নি, কারণ এথেন্সে যদি ক্ষয়ক্ষতি হতো তাহলে পরে প্রচুর পরিমাণে প্রবাসীরা ক্ষতিগ্রস্তের শিকার হতো। অস্কার জয়ী জেমস বন্ড খ্যাত স্কটিশ অভিনেতা শন কানারি মারা গেছেন। শুক্রবার রাতে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয় বলে শনিবার জানিয়েছেন শনের ছেলে জেসন। 90 বছর বয়সী কানারি বেশ কিছুদিন যাবৎ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। 60-এর দশকের প্রথম জেমস বন্ড হিসেবে 1971 সাল পর্যন্ত চরিত্রটিতে অভিনয় করেন কানারি। কিংবদন্তি এই অভিনেতা দ্য হান্ট ফর রেড অক্টোবর, ইন্ডিয়ানা জোন্স এবং দ্য রকের মতো সিনেমাতেও অভিনয় করেছেন। দীর্ঘ অভিনয় জীবনে তিনি একবার অস্কার, 2বার বাফটা পুরস্কার ও 3বার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ছাড়াও অর্জন করেন অসংখ্য সম্মাননা। 1988 সালে দ্য আনটাচেবল সিনেমায় অভিনয়ের জন্য অস্কার পান তিনি। 2000 সালে পান নাইট উপাধি।
এবারে নিউজ 24 স্পোর্টস। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চতুর্থ সহ-সভাপতি পদে নির্বাচনে তাবিত আউয়ালকে 63-67 ভোটের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সহ-সভাপতি পদে জয় পেয়েছেন মহিউদ্দিন আহমেদ মহি। জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মহি জানান, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ফুটবল উন্নয়নে কাজ করবেন। এদিকে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার। মাহফুজুল ইসলামের রিপোর্ট। 139 ডেলিগেটের মধ্যে 130 জন ভোট প্রদান করেছেন। জনাব মহিউদ্দিন আহমেদ 67 ভোট এবং জনাব তাবিত আউয়াল 63 ভোট পেয়েছেন। 4 ভোটের ব্যবধানে জনাব মহিউদ্দিন আহমেদ চতুর্থ সহসভাপতির পদে নির্বাচিত হয়েছেন। আমরা তাকে অভিনন্দন জানাই। টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত মহি জয়ের খবরের পর হোটেল সোনারগাঁয়ে এভাবেই তার সমর্থকদের উল্লাস। গেল কমিটির সহ সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিনের কর্মকাণ্ডের ব্যাপক সমালোচক ছিলেন তিনি। তবে এবার নির্বাচিত হয়ে জানালেন কাজী সালাউদ্দিনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন মহি। মধ্যে আমাদের ফুটবল ফেডারেশনের সভাপতি মহোদয়ের নেতৃত্বে প্ল্যান করা হয়েছে। সমস্ত প্ল্যানগুলির সাথে আমি সম্পৃক্ত থেকে আমি ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চেষ্টার কোনো কমতি থাকবে। নির্বাচিত হওয়ার পরে আসলে কোনো প্যানেল থাকে না, আমরা সবাই কিন্তু এক প্যানেলের এখন কাজী সালাউদ্দিনের নেতৃত্বে একসাথে আমরা সবাই ফুটবলের পরিবার, সেই পরিবারের আমি একজন সদস্য। এদিকে নির্বাচিত সহ সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন কাজী সালাউদ্দিন। জানালেন ভোটারদের সিদ্ধান্তই চূড়ান্ত। আমার সাথে কারো কোনো ডিফারেন্স ছিল না, আপনার ডিফারেন্স আমার সাথে থাকতে হবে, আপনি আপনারটা বুঝে নেবেন। এবং আরেকটা কথা হলো, ভোটার যেটা ডিসিশন দিয়েছে দ্যাট ইজ আ ফাইনাল ডিসিশন, সো কোনো প্রবলেম না। গেল 3 অক্টোবর বাফুফের নির্বাচনে 20 পদে ফলাফল হলেও চতুর্থ সহ সভাপতি পদে 2 প্রার্থী সমান ভোট পাওয়ায় পুনরায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শেষ খবর সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরেকবার।